আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই করোনাকালীন সময়ের মধ্যে তোমাদের জন্য একটা সুসংবাদ, এখন খুব শীঘ্রই হয়তো তোমাদের জন্য স্কুল খুলে দেওয়া হচ্ছে। যতদূর বুঝতে পারতেছি, আমরা জানতে পারতেছি যে খুব শীঘ্রই হয়তো তোমাদের জন্য স্কুল খুলে দেওয়া হবে। এটা খুব আশাবাঞ্জক এখন একটা কথা। যাই হোক, আমাদের যে অনলাইন ক্লাস কার্যক্রম যে পর্যন্ত ক্লাস চালু না হবে ফিজিক্যালি সবার সামনে, সেই পর্যন্ত আমরা আমাদের এই ক্লাসের কার্যক্রম যেটা আছে সেটা চালিয়ে যাব। অনলাইনে আমাদের যে ক্লাস যেভাবে চলতেছে সেভাবে চলতে থাকবে। তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করবে। যাই হোক, আমি তোমাদেরকে ন্যারেশন করাইতেছিলাম। ন্যারেশনের অ্যাসার্টিভের পার্ট করেছিলাম এবং বলছিলাম যে কেউ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা পারে, সে মোটামুটি 80 থেকে 90% তার ন্যারেশন কমপ্লিট হয়ে যায়, সিঙ্গেল ন্যারেশন। পরবর্তীতে আমার প্যাসেজ ন্যারেশন আমরা যুক্ত করে দেখাবো। তো এর সাথে আরেকটা যে জিনিসটা দরকার সেটা হলো ইন্ট্রোগেটিভ আর ইম্পারেটিভ। এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। এটা যদি আমরা একটু বুঝতে পারি, খুব বেশি জটিল কিছু না, সহজ এটা, তাহলে আমাদের জন্য সহজ হবে। আজকে তোমাদের সেই নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইন্ট্রোগেটিভ নিয়ে কথা বলবো। ইন্ট্রোগেটিভটা কি? আগে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা তোমাদেরকে চিনিয়ে নেই। আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এর পাশাপাশি কিন্তু আমরা সেন্টেন্স বা প্যাটার্ন যেটা এসেছে সেগুলো শিখিয়ে দিব তোমাদেরকে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা দেখি, ইন্ট্রোগেটিভ সবাই জানো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দেওয়ার কোনো কিছু প্রশ্ন করা হয়। আমাদের যদিও এখানে এইটা শেখার উদ্দেশ্য না, আমাদের টার্গেট হচ্ছে ন্যারেশন করা। যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা দুই রকমভাবে প্রশ্ন হয়। একটা বলে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন, আরেকটা হচ্ছে বি ভার্ব দিয়ে প্রশ্ন বা হেল্পিং ভার্ব দিয়ে। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যে প্রশ্নটা করা হয়, সেই ডব্লিউএস ওয়ার্ডগুলো কী কী? লেখা থাকে এরকম হোয়াট, লেখা থাকে হচ্ছে হয়, হোয়েন, হোয়ার, হু, হুম, হাউ, হুইচ, হুজ। প্রত্যেকটা যে প্রশ্ন করার জন্য যে ওয়ার্ডগুলো এখানে দেখলাম, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ডব্লিউ আর এইচ আছে। এবার প্রথমে ডব্লিউটা, তারপরে এইচ। শুধু একটা ওয়ার্ডের ক্ষেত্রে দেখলাম একটু যে এই হাউ শব্দটার মধ্যে এইচ প্রথমে আছে, ডব্লিউটা পরে লেখা আছে। এই ওয়ার্ড দেওয়া যে প্রশ্নগুলো করা হয় সেগুলোকে বলা হয় ডব্লিউএস কোয়েশ্চেন দেওয়া প্রশ্ন। এবং এটার একটা বিশেষত্ব হলো এরকম, এগুলো দেওয়া যখন কোনো প্রশ্ন করা হবে, সেগুলোর উত্তরটা কিন্তু সবসময় বর্ণনামূলক হয়। ডব্লিউএস অর্ধ প্রশ্ন করলে কখনো সেটা ইয়েস নো দ্বারা উত্তর দেওয়া যায় না। এরপরে যদি বি ভার্ব দেয়, মিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, মডেল ভার্ব, অথবা ডু, ডাজ, ডিড, এই ওয়ার্ড দেওয়া যদি কোনো সময় প্রশ্ন করা হয়, সাহায্যকারী ভার্ব দেওয়া, তবে সেটার উত্তরটা হয় কি ইয়েস অথবা নো। যে আমাদের এখানে যখন আমরা ন্যারেশন করতে যাব, তখন এরকম দুই রকমভাবে প্রশ্ন হতে পারে। ডব্লিউএস ওয়ার্ড যুক্ত থাকতে পারে, ডব্লিউএস ছাড়াও হতে পারে। আমরা দুই রকমভাবে শিখবো, দুইটাই সহজ, কোনো সমস্যা নেই। আমরা একটা একটা করে উদাহরণ দেবো, তোমার সব মনোযোগ সহকারে দেখবে, ভালো করে খেয়াল করো। আমরা ফার্স্টে মনে করো বি ভার্বটা করলাম। প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটার জন্য একটা করে সেন্টেন্স লিখি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। বি ভার্বটা কী কী দেখো। বি ভার্বে মনে করলে একই সাবজেক্ট, এই যে রিপোর্টিং, প্রথম যে অংশটা আমরা মনে আছে তো আমরা বলছিলাম, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর একটা হলো রিপোর্টেড ভার্ব। এবার সেটা বলে রিপোর্টিং ভার্ব, এর পাশে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বের প্রথম ছেলে মেয়ে দুইটা দিয়ে দেখি, আমরা মনে করো দেখা যাচ্ছে রানা সেইড টু সালমা, একটা কমা, ইনভার্টেড কমা। বি ভার্বটা, প্রত্যেকটা বি ভার্ব দিয়ে আমরা একটা করে বাক্য লিখি। লেখা রয়েছে কি, আর ইউ বিজি টুডে, প্রশ্নবোধক চিহ্ন। অ্যামিজারের একটা করলাম। ওয়াজারের একটা করি, মনে করো was I
disturbing your study. Emitter was a habes. Have you completed the course? অথবা Emitter was a habes had can could the can I use your pencil? Modal verb. Emitter was a habes had can could. Do you know me? Do does did. Do does এবার did এর ক্ষেত্রে did you attend my birthday party? আমরা সবগুলো দেখলাম, এগুলো যতগুলো করলাম আমরা লিখলাম, উদাহরণগুলো যতগুলো আমরা উদাহরণ লিখলাম, সবগুলো উদাহরণ লিখলাম আমরা বি ভার্ব দিয়ে। এখানে Emitter, এখানে was আর এম দিয়ে হইতে পারে, ইজ দিয়ে হইতে পারে, আর হইতে এটা একটা তাদের একটা ফর্ম নিলাম। এখানে was এর থেকে একটা নিলাম, হ্যাভ হ্যাজ এর থেকে নিলাম একটা, ক্যান কুড শ্যাল শুড উইল এর থেকে একটা নিলাম, ডু ডাজ থেকে নিলাম একটা ডিড দিয়ে লিখলাম সবগুলো। এখানে একটা AWS ওয়ার্ড নাই, তো এখানে একটা WS নয়, তখন এটা যদি আমাদের করতে চাই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমরা কীভাবে করব? আমরা খেয়াল করি আমরা কীভাবে করব। তখন এই যে আমরা এর আগে শিখেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, তখন সেড বা সেড টু থাকুক, যেটাই থাকুক, তার পরিবর্তে বসে আস্ট। তাহলে প্রথমে রানা এখানে লিখলাম, তারপর লিখলাম কি সেড টু পরিবর্তে লিখলাম আস্ট, সেড থাকলেও আস্ট, সেড টু থাকলেও আস্ট, তারপর লিখলাম সালমা। তো প্রত্যেকটার ক্ষেত্রে এরকমই হইব। এখন যদি এই রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্বের এই রিপোর্টিং ভার্ব এখানে সাবজেক্ট অবজেক্ট যেভাবে থাকে, এখানে আমরা একটা নিলাম রানা সালমা, অন্য কিছু যা থাকবো তাই লিখবো আমরা, এটা কোনো সমস্যা না। তো আমাদের কাজটা হলো কি এই সেট বা সেট টুর পরিবর্তে আমরা আস্ট লেখা। এখন যেটা দেখতেছি ইনভার্টেড কমা ইনভার্টেড কমা সে সরে যাবে, এখানে WS কোর ওয়ার্ড নেই, সবগুলো সাহায্যকারী ভার্ব। যখন সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু করা হয়, তখন এই কমা ইনভার্টেড কমা সরে গিয়ে এখানে আমরা তখন বসে ইফ। এখানে অনেক সময় ওয়েদারও বসায়, ওয়েদার শব্দটা বানান পর আমরা লেখার দরকার নেই, শিখা রাখলাম ওয়েদার, আমরা সবসময় লেখানোর সময় ইফটাই লিখব। আবার বুঝো কথাটা, এখানে যে আমরা এই যে কমা ইনভার্টেড কমা সরিয়ে দিব, উঠিয়ে ফেলবো, তো এটার পরিবর্তে আমরা ইচ্ছা এখানে ইফ লিখি। ইফ ছাড়া আরেকটা ওয়ার্ড লেখা যায়, সেটা হচ্ছে কি ওয়েদার, WHETHER ওয়েদার, কিন্তু আমরা সেটা লিখবো না। এখন কথা হলে আমরা কেন লিখবো না? ওই বানানটা একটু বড়, আর ইফ বানানটা সহজ। ইফ লিখলে নাম্বার কম দিব না, ওয়েদার লিখলে নাম্বার বেশি দিব না, সুতরাং আমরা ঝামেলার মধ্যে যাবো কেন? ওয়েদার শিখার জন্য শিখে রাখতেছি, ওখানে ওয়েদার, তো এখানে ইফ লিখলাম। এখন এই যে এখানের দিকে তাকায় যখন আমরা এখন করতে যাব, এই সেন্টেন্সটাকে আমরা মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সে কল্পনা করে নিব। আমরা যদি এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কল্পনা করে নিতে পারি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য সহজ হবে। এই জন্য বলছিলাম যে নাকি অ্যাসার্টিভ সেন্টেন্স পারে এই 80% প্রায় এমনিই পারে যায়। তো এখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করানোর সময় কীভাবে করে? অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে কি, প্রথমে থাকে সাবজেক্ট, তারপর থাকে ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম কি, আগে থাকে ভার্ব, তারপরে থাকে সাবজেক্ট। যেমন সাপোজ লেখা আছে আর ইউ লেখা আছে, এটা তো ইন্টারোগেটিভের মতো, কিন্তু আমি মনে করব কি এখানে ইউ আর লেখা আছে, এখানে লেখা আছে ওয়াজ আই, কিন্তু আমি মনে করব লেখা আছে কি আই ওয়াজ। এখানে লেখা আছে হ্যাভ ইউ, কিন্তু আমি মনে করব ইউ হ্যাভ। এখানে লেখা আছে কি ক্যান আই, এর মধ্যে ক্যান আই লেখা আছে, তাই আমি মনে করব কি হ্যাঁ কি মনে করব, হ্যাঁ আই ক্যান। তো এই ডু ইউ লেখা আছে, ডু থাকলে মনে করতে হবে কিছু নাই, ডাস থাকলেও মনে করতে হবে কিছু নেই, ইউ নো মি বাস। আর ডিড থাকলে মনে করুন ডিডও নেই, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হইব, এই যে এই পাশে যে ইউ লেখার পর যেখানে যে ভার্ব লেখছে অ্যাটেন্ড, মনে করতে হবে এই ভার্বটা পাস্ট টেন্সে আছে, আর কিছু না। আরেকবার বলি,
এটা আছে এখানে যখন আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যখন এখানে আস লেখা ফেলেছি তখন এই কমা ইনভার্টেড কমা যখন পরে ইফ লিখছি তখন এই পাশের যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভে সাজায় অ্যাসার্টিভে যেভাবে করতাম আমরা এখানে স্ট্রিক্ট সেইভাবেই করব। আবার বুঝে কথাটা, এই সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ আছে, ইন্ট্রোগেটিভ থেকে আমাদের অ্যাসার্টিভ মনে মনে কল্পনা করতে হইব। এ মনে মনে কল্পনা করার জটিল কিছু না। অ্যাসার্টিভের মধ্যে প্রথমে কি সাবজেক্ট আর ভার্ব, আর ইন্ট্রোগেটিভ প্রথমে ভার্ব, তাহলে ভার্ব প্রথমে লেখা আছে আর ইউ লেখা আছে, তুমি এটাকে মনে করবে কি ইউ আর। তো ইউ কাকে ধরে আমরা এর আগে শিখছি, ইউ ধরে অবজেক্ট, অবজেক্টের জায়গায় লেখা আছে সালমা। সালমা একটা মেয়ের নাম, এই জন্য আমাদের এখানে ইউ আর, আমি আবার বলতেছি এখানে কিন্তু মনে করতে হবে ইউ আর, ইউটা আগে আরটা পরে। তো ইউটা সালমাকে ধরছে, সালমা একটা মেয়ের নাম, তাহলে লিখতেছি আমরা কী লিখবো এখানে সি। এখানে আমরা কী লিখবো আমরা সি, এখানে আমাদের তখন সি লিখতে হবে, এই সি। তখন এই আর লেখা আছে, অ্যামিজার লেখা থাকলে অ্যামিজারের পরিবর্তে লেখা লাগে ওয়াজ ওয়ার। এখন দেখতে হবে সি এর সাথে কোনটা বসে, সি এর সাথে বসে হচ্ছে ওয়াজ, তাহলে ইউ আরটা হয়ে যাচ্ছে কি সি ওয়াজ। এই বিজির জায়গায় বিজি, আর আমরা জানি 3 ডে, ডে সম্পর্কিত 3টা ওয়ার্ড আছে, টুডে, টুমোরো, ইয়েস্টারডে। এটার পরিবর্তন হয়, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তো এখানে টুডে লেখা আছে, তাই টুডে থাকলে তো টুডে লেখা যাবো না, তাই টুডের বদলে কী লিখতে হইব, হ্যাঁ তোমাদের তো মনে আছে না, টুডে থাকলে লিখতে হইব দ্যাট ডে। টুডে থাকলে আমরা কী লিখলাম দ্যাট, তাহলে উত্তরটা কী হয়ে তাহলে রানা। সেট টুর পরিবর্তে লিখলাম আস্ট, সেট টুর পরিবর্তে আস্ট কেন লিখলাম, এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এটা যখন এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স লেখা থাকবো তখন এই সেট থাকুক বা সেট টু থাকুক তারপর আস্ট লিখুন। এখানে অবজেক্ট সালমা লেখা ছিল, সালমা লিখলাম, এই কমা ইনভার্টেড কমা সরে যাবে, কমা ইনভার্টেড কমা সরে গিয়ে এখানে ইফ বসবে। আর একটা কথা বলছিলাম, আমি এখানে ইফও লিখতে পারি, আমি এখানে ওয়েদার শব্দটা লিখতে পারি। তো ইফ যদি লিখলাম, ইফ কেন লিখি আমরা, ওয়েদার বানানটা একটু বড়, এই ওইটার পরিবর্তে এটা ইফ লিখি, তো ইফ লিখি। তারপর এরপরে যে সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে, ইন্ট্রোগেটিভটাকে আমরা মনে মনে কল্পনা করে নেব, এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে সাবজেক্টটাকে আগে মনে করবো আর ভার্বটাকে পরে মনে করতে হবে ইউ আর। তো ইউ আমরা জানি ধরে হলো অবজেক্টকে, কিন্তু অবজেক্টের জায়গায় লেখা আছে সালমা, এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। ইউর জায়গায় লেখা আছে, এই ইউ ধরে অবজেক্টকে, অবজেক্টের জায়গায় এখানে আছে সালমা। সালমা যেহেতু একটা মেয়ে এই জন্য আমরা লিখছি সি। আর আমরা জানি অ্যামিজার লেখা থাকলে এখানে ভার্বটা হয়ে যায় ওয়াজ অথবা ওয়ার। আমরা দেখবো যে সি এর সাথে এখানে যে সাবজেক্টটা এখন লিখলাম এর সাথে কি এম বসে, এই ওয়াজ বসে না ওয়ার বসে, আমরা জানি সি এক বচন, এর সাথে বসে ওয়াজ। তো ওয়াজ দেখলাম, এই যে বিজি রইলো, আর টুডের পরিবর্তে লেখা লাগে দ্যাট ডে। তার উত্তরটা হলো কি রানা আস সালমা ইফ শি ওয়াজ বিজি দ্যাট ডে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন আর এইটার মধ্যে চলে যাই, আমরা এইটুকু আর লিখবো না, রানা আস সালমা ইফ, এটা এ পর্যন্ত তো সবগুলোর জন্য একই, এটা আমরা লিখবো না। তো আমরা এখন কী লিখবো, এই ইফ পর্যন্ত মনে করে লেখা আছে, তাহলে ওয়াজ লেখা আছে। তো ওয়াজ আই, ইফটাকে কী বলছি মনে আছে তো, বলছি ইন্ট্রোগেটিভটাকে তোমার অ্যাসার্টিভ বানাইতে হইব। তো ওয়াজ আই এর জায়গায় এখানে আইটা এখানে মনে করতে হবে, ওয়াজটা মনে করতে হবে এখানে আই ওয়াজ ডিস্টার্বিং ইউর স্টাডি, আই ওয়াজ ডিস্টার্বিং ইউর স্টাডি। তাহলে আই ধরতেছে কাকে জানি ধরে, আমরা শিখছি, আমরা এর আগে শিখছি, কিন্তু আই ধরে হলো সাবজেক্টকে, সাবজেক্টের জায়গায় লেখা আছে রানা। রানা হচ্ছে একটা ছেলের নাম, তাহলে এখন কিন্তু আর এখানে শিল এখন যাবো না, ছেলে হলে ছেলের বদলে আমরা কী লিখি হি, ছেলের পরিবর্তে আমরা কী লিখি হি, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমরা জানি, যদি কখনো ওয়াজ বা ওয়ার লেখা থাকে, কখন যদি ওয়াজ বা ওয়ার লেখা থাকে তো ওয়াজ ওয়ারের পরিবর্তে লেখা লাগে হ্যাড বিন। বলো ওয়াজের পরিবর্তে কী লেখা লাগে, হ্যাড বিন। তাহলে হি লিখলাম, ওয়াজের পরিবর্তে লিখলাম কি হ্যাড বিন। তাহলে হি হ্যাড বিন, এটুকুর কাজ হয়ে গেছে, আমরা আর কিছু করতে হবে না। ডিস্টার্বিংয়ের জায়গায় ডিস্টার্বিং যা লেখা আছে তাই লিখবো, ডিস্টার্বিং ইউর ধরে অবজেক্টকে, ইউর এই দুইটা জিনিস অবজেক্টকে ধরে, ইউর অবজেক্টকে ধরতে মানে এখানে কাকে ধরছে, তাহলে সালমাকে ধরছে। ইউর অবজেক্টকে ধরে মানে ইউর ধরছে সালমাকে, যেহেতু এখানে সালমাকে ধরছে আর ইউরটা নিজে আছে পসেসিভ আকারে, পসেসিভ সাবজেক্ট নেই, কিন্তু সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট ইউ, আর ইউরটা হচ্ছে পসেসিভ। তাহলে সালমার যে পসেসিভ, মেয়ের যে পসেসিভ সেটা হচ্ছে হার, তাহলে এখানে কিন্তু লিখতে হবে কি হার, হার এই স্টাডির জায়গায় স্টাডি। আবার তখন বলি নেই
সবসময় কিন্তু লেখার শেষে ফুল স্টপ। আমরা বলছিলাম প্রথম দিন আগে, এর আগের দিনে বলছি যে যখন আমরা ন্যারেশন করব এইখানের মধ্যে কোন প্রকারের সেন্টেন্স আছে সেটা আমরা যে কোনো প্রকারের সেন্টেন্স থাকুক, লাস্টে যখন আমি সেটার উত্তর লিখতে যাব তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে এবং এটার শেষে ফুল স্টপ বসবে। প্রশ্নটা প্রশ্নবোধক কিন্তু উত্তরটা ফুল স্টপ। ক্লিয়ার? সেম টু সেম এটাও। আর এই ইফ লিখলাম আমরা, ইফ, তো ইফটা লিখে নিলাম, ইফের থেকে নিলাম ইফ, ইফ হ্যাভ ইউ, মনে আছে কি বলছিলাম? হ্যাভ ইউটা কি করতে হবে? ইউ হ্যাভ, ইউটা আগে হ্যাভটা পরে, ইউ ধরে অবজেক্টকে সালমাকে, তাহলে লিখতে হবে কি শি। হ্যাভ হেজ থাকলে লেখা লাগে হ্যাড, হ্যাভ হেজ থাকলে কি লেখা লাগে? হ্যাড। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, আর হ্যাভ হেজ থাকলে লেখা লাগে কি? হ্যাড। ওকে, লিখে ফেলেছি কমপ্লিটেড দ্য কোর্স। ওকে, আচ্ছা এইবার আছে এটা ইফ, আবার এটা ক্যান আই লেখা আছে, মনে আছে তো কি বলছিলাম? আই ক্যান, ক্যান আই থাকলে কি মনে করতে হবে? আই ক্যান। আই জানি কাকে ধরে, একটু আগে শিখছি যে আই কাকে ধরে? সাবজেক্ট করে দেবে। আই ধরে এই সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে কি? রানা, ছেলে। তাহলে কি লিখতে হবে বলো? তাহলে লিখতে হবে কি? হি, ছেলে, হি। এটার মধ্যে মেয়েকে ধরছে তাই জন্য সি। আর ক্যান থাকলে লেখা লাগে কুড, ক্যান থাকলে কী লেখা লাগে বলো? হ্যাঁ, ক্যান থাকলে কুড। ওকে, আচ্ছা এই যে ইউজ লিখলাম, ইউর, আবার ইউর আসছে, এই যে ইউরটা অবজেক্টকে ধরে, ইউর পসেসিভ, এই যে আগের মতোই। তাহলে কী লিখবে? হার ওই পেন্সিল, ফুল স্টপ। ক্লিয়ার? আচ্ছা, এইটার মধ্যে একই রকম। এখন আসছে ডু ডাজ ডিডের কাহিনী। বলছে ডু ডাজ থাকলে বাদ, তোমরা চিন্তাই করতে পারো। মনে করো ডু আছে নাই, ডাজ আছে নাই, এই দুইটা থাকলে মনে করো কিছু নাই, সহজ হয়ে গেলো জিনিসটা। তাহলে আবার ইফ, তাহলে ইউ তো কাকে ধরে? অবজেক্টকে, তাহলে মেয়ে, সালমা, তাহলে শি। নোটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে ভার্বটাকে লেখা লাগে পাস্ট টেন্সে। ক্লিয়ার? ডু ডাজ থাকতে আছে মানে বাদ দেওয়া দিছি, ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বটাকে পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে নোয়ের পাস্ট টেন্স নিউ। আর মি ধরে সাবজেক্টকে, মি কাকে ধরে? আই, মি, মাই, সাবজেক্টকে ধরে। সাবজেক্ট মানে হচ্ছে এখানে কেটা? রানা, রানাকে ধরছে, কিন্তু মি তো অবজেক্ট আকারে আছে, তাই রানার অবজেক্ট লিখতে হইব। রানার অবজেক্ট হচ্ছে কি? ছেলে, যেহেতু রানার অবজেক্ট হচ্ছে কি? হিম। ক্লিয়ার? আচ্ছা, এইবারে লাস্টের যেটা লিখে রাখছি এটা আমরা এই পাশে লিখি, ওই পাশে জায়গা কম আছে, একটু এই পাশে থেকে লিখি তাহলে সুবিধা। তাহলে ইফের থেকে শুরু করলাম, ইফ, ইফ দেখা যায়। আচ্ছা লিফ, তাহলে এই ডিড, তাহলে পাস্ট টেন্সে লেখা আছে, ডিডটা বাদ, ভুল মনে করছিলাম, বলছিলাম ডিড থাকে, ডিড বাদ, ভার্বটাকে মনে করতে হইব যে এটা পাস্ট টেন্সে লেখা আছে। তাহলে ইউ তো ধরো অবজেক্টকে, তাহলে মেয়েকে ধরছে, সালমাকে, তাহলে সি, ইফ সি। তাহলে এই যে ভার্বটা যদি পাস্ট, এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্স ছিল দেখে ভার্বটাকে পাস্ট টেন্সে করছি। এখন ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে হ্যাড লেখা ভার্বটার পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হইব। আবার বুঝো কথাটা, ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয়, ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ভার্বটাকে লিখতে হবে পাস্ট টেন্সে। আর ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তো সেটা লিখবে হ্যাড লেখা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হইব। তাহলে এই যে আমরা একটা হ্যাড লিখি আগে, হ্যাড লেখার পরে এই ভার্বটা অ্যাটেন্ডেড পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখব। অ্যাটেন্ডেড পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড। ক্লিয়ার? এই যে লেখা আছে মাই, মাই ধরে সাবজেক্টকে, একটু আগে যে বললাম আই, মি, মাই সাবজেক্টকে ধরে। তা মাই সাবজেক্টকে ধরছে মানে কি? রানাকে ধরছে। তো মাই তো পসেসিভ আকার আছে, এই পাশে মানুষ এর ধরে, কিন্তু ওই যে আকারে যে আকৃতি থাকে, সাবজেক্টের আকৃতি থাকে, সাবজেক্টের আকৃতিতে লিখতে হইব, অবজেক্ট থাকলে অবজেক্টে লিখতে হইব, পসেসিভ থাকলে পসেসিভ লিখতে হইব। কারণ মাই তো পসেসিভ আকারে আছে, যেহেতু মাইটা পসেসিভ আকারে আছে তাহলে এই যে রানার পসেসিভ লিখতে হইব। মনে রাখতে হইব ছেলের সাবজেক্ট ফর্ম হচ্ছে প্রোনাউনটা হি, ছেলের অবজেক্ট ফর্মটা হচ্ছে হিম, আর হচ্ছে পসেসিভ ফর্মটা হচ্ছে হিজ। মেয়ে একজন যদি হয় তার সাবজেক্ট ফর্ম হচ্ছে শি, প্রোনাউন
আর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, পসেসিভ ফর্ম হার। তো এখানে মাই লেখা আছে পসেসিভ ফর্মে, ধরছে ছেলেকে, রানাকে, একটা ছেলে, তাহলে মাইয়ের পসেসিভ, মাইটা পসেসিভ ফর্ম আছে, রানার পসেসিভ ফর্ম লিখতে হবে এবং সেটা প্রোনাউন আকারে। তো রানার পসেসিভ ফর্মটা হচ্ছে কি হিজ, এই হিজ, তাহলে হিজ। আর ওই যে বার্থডে, বাদ বাকি যা ঠিক আছে, বার্থডে পার্টি এবং লাস্টে গিয়া ফুল স্টপ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এইটা যখন যদি বুঝতে পারি তো এটার সাথে খালি ওই ডব্লিউ শর্টটা যোগ করে দেবো, আর কিছু না, শুধু এটা একটু বুঝে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে এই যে যেটা বললাম আমরা এতক্ষণ পর্যন্ত, যেটা আমরা আলোচনা করলাম, এই জিনিসটাকে আমরা খেয়াল করে নিই। এই জিনিসটা যদি আমরা খেয়াল করতে পারি তা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা ওই ডব্লিউ কোশ্চেন ব্যাপার না, ডব্লিউ কোশ্চেন এমনি পেরে যাবে। তো আমাদের এখন কাজটা কী করছি আমরা, বলছি যে সবার আগে দেখুন যে এখানে প্রথমে যে সাহায্যকারী ভার্বটা লেখা আছে, সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু করা থাকবো, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর যখন এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হইব, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হইব, তখন এখানকার মধ্যে যে পরিবর্তনটা করবো সেই পরিবর্তনটা হলো সেট থাকলে, যেমন সাপোজ সেট বা সেট টু বলতেছি কেন, সেট টু যখন থাকে তখন অবজেক্ট থাকে। আর যদি শুধু সেট লেখা থাকতো, সালমান অবজেক্ট লেখা না থাকতো, তখনও সেট থাকলেও আসতে লিখতাম, এবং সেট টু আসে দেখাও আসতে লিখুন। কেন সেট টু বলতেছি, আবার এই আস্টের পরে কিন্তু আর টু লেখা যাবে না, আস্টের পরে টু বসে না। তাহলে কি হচ্ছে, রানা আস্ট এ সালমা, আর এই যে কমা, ইনভার্টেড কমা যেটা, এটা উঠে যাবে, এটা আর থাকবে না। একটা হলো ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্টের মধ্যে এই যে কমা ইনভার্টেড কমা লেখা থাকে, ইনডাইরেক্ট যখন করতে যাবো তখন আর কমা ইনভার্টেড কমা থাকবে না। তো এই কমা ইনভার্টেড কমা আর এই কমা আর ইনভার্টেড কমা যেটা উঠাই দিতেছি, এটা উঠাই দেওয়ার পরে একটা কী লেখা লাগে, একটা কনজাংশন, যুক্ত করার জন্য একটা ওয়ার্ড লেখা লাগে, কনজাংশন, যেটা এই ওয়ার্ডের সাথে এটা যুক্ত করে দিলাম। এই ওয়ার্ডের জায়গায় এখানে আমরা দুইটা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা দুইটা লিখতে পারি। কয়টা লিখতে পারি আমরা? দুইটা। একটা হলো ইফ, একটা হলো ওয়েদার। বারে বারে বলতেছি যে একটা হলো ইফ, আরেকটা হলো ওয়েদার। এই দেখো WHETHER। তো এই বানানটা কত বড় বানান না, মানে ইফ লিখলে, ওয়েদার লিখলে কোন দুইটা যেটা খুশি লিখতে পারি, তোমার ব্যাপার এটা। এখন দেখো ইফ লিখলে IF, ইফ, এটা বানান ভুল হওয়ার সম্ভাবনা কম, চিন্তা ভাবনা কম, কম, কষ্ট কম, সোজা না? আমরা শিখে রাখলাম ঠিকই আছে দুইটাই, আমরা ইফও শিখলাম, ওয়েদারও শিখলাম, কিন্তু আমরা ব্যবহার করার সময় আমরা ইফই লিখে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম এখন, যে বলতেছি এই যে এখানে লেখা আছে যে কমা ইনভার্টেড কমা ঠিক ইফ বসবো, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে আমরা ভিন্ন ভিন্ন সাবজেক্ট নিয়ে লিখলে এখানে হিবিজিবি লেগে যাবে। এই জন্য যা থাকবে তাই লিখুন। এখানে রানা লেখা নাই, এখানে শেফালি লেখা আছে, তো শেফালি লিখুন। স্টুডেন্টস লেখা আছে, তো স্টুডেন্টস লিখুন। দ্য ডক্টর লেখা আছে, দ্য ডক্টর লিখুন। দ্য টিচার লেখা আছে, দ্য টিচার লিখুন। দ্য স্টুডেন্টস লেখা আছে, দ্য স্টুডেন্টস লিখুন। যা লেখা থাকবো আমরা তাই লিখুন। এটা তবে জাস্ট একটা প্রতীক হিসেবে আমরা এটাকে এক্সাম্পল হিসেবে এইরকম একটা রিপোর্টিং ভার্বে, দেখুন সাবজেক্ট অবজেক্ট একটা নিয়ে নিছি আমরা। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট আমরা যে কোনোটা নিতে পারি, মানে যেটা থাকবে ওইটাই নিব আমরা। এখানে একটা নমুনা হিসেবে এটাকে নিছি, এটা কোনো বিষয় না। তো আমাদের যে এখন যেটা কাজ, যে এই পর্যন্ত আমাদের কাজটা হয়ে গেল। এখন এই পাশেরটাকে করব। এই পাশে সেন্টেন্সটা লেখা থাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা বলছি প্রশ্ন লেখা থাকবো, প্রশ্ন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স লেখা থাকবো। প্রশ্নের মধ্যে ইম্পারেটিভ থাকতে পারে, প্রশ্নের মধ্যে অপারেটিভ থাকতে পারে, এক্সক্লেমেটিভ থাকতে পারে, কিন্তু উত্তর সবসময় অ্যাসার্টিভে লিখতে হবে। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে সাবজেক্ট আগে, ভার্ব পরে। ইন্ট্রোগেটিভ মানে আবার উল্টাটা, আগে ভার্ব পরে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ হলে আগে সাবজেক্ট পরে ভার্ব। যেহেতু আমরা জানি যেটাই করি, আমরা যখনই যেটাই করি, যে কোনো সেন্টেন্সেরই এখানে থাকুক, আমরা উত্তর লেখানোর সময় সবগুলোর অ্যাসার্টিভই করুন। তাহলে আগে এখানে দেখতে হবে সাবজেক্টটা কোনখানে আছে, আগে সাবজেক্ট লিখুন, তারপরে গিয়ে ভার্ব লিখুন। তাই আগে এখানে আর ইউ লেখা, বিজি টুডে, আমরা দেখতেছি ইউটা এই যে এখানে সাবজেক্ট, তাই সাবজেক্টটা মনে করুন আগে ইউ লেখা আছে, আর ভার্ব লেখা আছে এখানে আর, ভার্বটা পরে লেখা আছে। তাহলে আর ইউ বিজি টুডে, আর ইউ বিজি টুডে, এইটার আমরা এইভাবে মনে করুন না। এখন মনে করুন আমাদের লেখা আছে যে ইউ আর বিজি টুডে, ইউ আর বিজি। এখন মনে করো তুই ভুলে যাচ্ছি, না এর যে কথাটা, এই যে প্রশ্ন করছে, এই যে এটাতে যে প্রশ্ন, সেই প্রশ্নের কথাটা এখানে জিজ্ঞাসা লিখে দিছি, জাস্ট এই এখানে আসতে লিখে দিছি। এখন সমস্যাটা কি, সবগুলো যতগুলো সেন্টেন্স আছে সবগুলো মনে মনে কল্পনা করে নিতে যে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা এটাকে যেভাবে শিখছি, যেভাবে করা লাগবে শিখছি, এইভাবে করে দেবো। তাহলে ইউ আর বিজি টুডে, ইউ ধরতেছে কাকে ধরতেছে, ইউ ধরতেছে অবজেক্ট কি, অবজেক্টের জায়গায় লেখা সালমা। আমরা যখন এই পাশেগুলো পরিবর্তন করতে দেবো, এখানে প্রোনাউন নিজেরা প্রোনাউন আকারে আছে, এই পাশে জানে ধরবো, অরেও প্রোনাউন চিন্তা করবো, যে আকারে আছে ওই আকারে বানিয়ে দেবো। যে আকারে আবার কোন আকারে, এই পাশে সেগুলো প্রোনাউনগুলোর পরিবর্তন হইব, সবগুলো প্রোনাউনের, আমরা কোনগুলো প্রোনাউনের পরিবর্তন হইব, কার কার পরিবর্তন হইব না আমরা গত ক্লাসে বিস্তারিত বলে দিছি। তো এখানে প্রোনাউনগুলো পরিবর্তন হইব, এই প্রোনাউনগুলো কাকে ধরবো, এই পাশের যাকে ধরবো ওইটার প্রোনাউনের কথা চিন্তা করতে হবে। রানাকে ধরছে, রানার প্রোনাউনটা মনে করুন যে এখানে হি কে ধরছে,
এই সালমাকে ধরছে এটা প্রোনাউন, মনে করুন শিকে ধরছে। রান ছেলেকে ধরলে মনে করুন যে প্রোনাউন হি, আর মেয়েকে ধরলে মনে করুন প্রোনাউন শি লেখা আছে। এখন দেখতে এই পাশে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কোন আকৃতিতে আছে? এটা কি সাবজেক্টের আকৃতি আছে নাকি অবজেক্টের আকৃতিতে আছে না পসেসিভের আকৃতি আছে? এই যে এখন ইউটা এখানে সাবজেক্ট আকারে আছে, তাই এই সাবজেক্ট আকারে আছে, তাহলে এই যাকে ধরবে ওই প্রোনাউনটার সাবজেক্ট ফর্ম লিখবো। আর এই পাশে যদি অবজেক্ট আকারে থাকে যাকে ধরবো ওই প্রোনাউনের অবজেক্ট ফর্ম লিখবো। এই পাশেটা আমাদের পজিটিভ আকারে আছে, যে ইউর লেখা আছে, এ মাই লেখা আছে, ভাই পজিটিভ ফর্মে আছে, তাহলে এই পাশে যাকে ধরবো ওই ওয়ার্ডের পজিটিভ ফর্মটা লিখবো। ক্লিয়ার? তাহলে ইউ আর এটা যদি লিখি তাহলে ইউটা আগে আসতে পড়তে, ইউটা সাবজেক্ট আকারে আছে, ইউ যাকে ধরবো আর সাবজেক্ট ফর্ম লিখবো। ইউ ধরে আমরা জানি ইউর এই দুইটা ওয়ার্ড ধরে, ইউর এই দুইটা ওয়ার্ড ধরে কাকে ধরে? অবজেক্টকে ধরে। অবজেক্ট মানে এখানে সালমা, তাহলে এই সালমা ইউ যে, আর এখানে যেহেতু ইউটা সাবজেক্ট আকারে আছে সালমাকে ধরছে, সালমার সাবজেক্টটা কি? সাবজেক্ট মানে সে সালমার যেটা লেখা আছে এটা প্রোনাউনটা কি? সাবজেক্ট প্রোনাউন। সালমার প্রোনাউনটা হচ্ছে শি। এই যে এটার মধ্যে পরেরটার মধ্যে আমরা এরপরে দেখছি আই লেখা আছে, এই পাশেরটার মধ্যে আই লেখা আছে, পরেরটার মধ্যে আমরা দেখছি এই আইটা প্রথমে এসে বলে আইটা সাবজেক্ট আকারে আছে। আই কাকে ধরে? আই ধরে রানাকে, রানাকে ধরে। রানার প্রোনাউনটা কি? রানার প্রোনাউনটা সাবজেক্ট ফর্মের প্রোনাউনটা কি? সাবজেক্ট ফর্মের প্রোনাউনটা হচ্ছে হি, এই জন্য আমরা এখানে হি লিখছি। কথা ক্লিয়ার? কোনো জায়গার মধ্যে যে ন্যূনতম বুঝতে সমস্যা হয় তোমরা আমাদেরকে নক করবা, জানার চেষ্টা করবা, ইনশাল্লাহ আমরা সেটা বিস্তারিতভাবে তোমাদেরকে বলার জন্য চেষ্টা করব। ক্লিয়ার? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আর ইউ আর চিন্তা করতে হবে। ইউ ধরছে সালমাকে, ইউ সাবজেক্ট আকারে আছে, সালমাটার পরিবর্তে লিখছি শি, কারণ সালমা লেখা যাবে না, কিন্তু বারে বারে বলতেছে এই পাশে যেটা সবসময় প্রোনাউন লিখতে হবে। এই নিয়ে যেহেতু প্রোনাউন, তো এখানে প্রোনাউনই লিখবো। এই তো সাবজেক্ট আকারে, তাহলে ওই সাবজেক্ট আকারে লিখতে হবে। এই যে এখানে যেটা এখানে আর অন্য জায়গার মধ্যে যেটা লিখতেছি আমরা এই প্রশ্ন, এটা তো পজিটিভ আকারে আছে, এই যাকে ধরছে এই ধরতেছে সালমাকে, তো সালমার এই যে প্রোনাউন আকারে আছে না, সালমার প্রোনাউনের পজিটিভ লিখতে হবে। সালমার প্রোনাউন হচ্ছে শি, আর শি এর পজিটিভ হচ্ছে কি হার, এই জন্য হার লিখছি। তারপরে এখানে লেখা আছে এই যেটা লেখা আছে ইউর, এই যে এখানে লেখা এই যে মি লেখা আছে, মিতে সাবজেক্টকে ধরে, মি তো প্রোনাউন, সাবজেক্ট এলো রানা, রানার প্রোনাউন হচ্ছে কি হি, মি তো অবজেক্ট আকারে আছে, তাহলে এই হি এর অবজেক্ট ফর্ম লিখতে, আর হি এর অবজেক্ট ফর্ম তখন কি লিখছি আমরা? হিম। এই যে এখানে তো মাই লেখা আছে, মাই তো সাবজেক্টকে ধরে, সাবজেক্ট মানে রানাকে ধরে, এই রানা মানে হি, মাই তো প্রোনাউন আছে, তাই রানা আছে হিকে ধরছে, মাইটা নিচে আছে পসেসিভ আকারে, তাই রানার পসেসিভ লিখতে হবে। রানার পসেসিভের প্রোনাউনটা হচ্ছে কি? হিজ, এই যে আমরা এখানে হিজ লিখছি। তাহলে কথা ক্লিয়ার? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এইটুকু আমরা যাদের ডব্লিউএইচ ওয়ার্ড কর ছাড়া ডব্লিউএইচ ওয়ার্ডের কথাটা একটু অল্পর মধ্যে এখন বুঝিয়ে দেবো, যে এটা বুঝতে পারবো তার জন্য তো এটা কোনো বিষয়ই না। যখন যে পড়াটা প্রথম পড়া হয় খুব মনোযোগ সহকারে বিস্তারিতভাবে এটা শিখতে হয়। আর যদি প্রথম শেখা হয়ে যায় তার পরবর্তীতে এটা করতে একটা মজা পাওয়া যায়, করতে ভালো লাগে, এবং করতে দেখা যায় দু একটার মধ্যে যদি কোনো সময় ব্যতিক্রম আসে তখন শুধু ওইটার প্রশ্ন থাকে। আর যদি প্রথম খেয়াল না করে তো সারা বছরই পড়তে থাকবো, সারা বছরই শুনতে থাকবো, সারা বছরই ভুলতে থাকবো। সুতরাং যখন যে কোনো ক্লাস করবা প্রথম যে জিনিসটা শিখবা ফার্স্টে খুব মনোযোগ সহকারে এটা ভালো করে শুনবা। আর যদি কোনো সমস্যা হয় ওই যে বললাম আমাদেরকে নক দিবা, আমাদের সাথে যোগাযোগ করবা, যেভাবে যোগাযোগ করা যায়। তাহলে এখন এই ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে এসে বলি এই ওয়ার্ডগুলো লিখছি, এই ওয়ার্ডগুলোর প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, যা যেভাবে লেখা আছে সেভাবেই থাকবো। শুধু এখানে মনে করো আর ইউ হোয়াই, এখানে মনে করো এটার প্রথমে সাপোজ এটার প্রথমে লিখে দিলাম একটা শব্দ লিখে দিলাম হোয়াই আর ইউ বিজি টুডে, হয় তখন তার এটা তখন আর বড় হাতে থাকবো না, এটা তখন ছোট হাতে হয়ে যাবে। হয় আর ইউ বিজি টুডে, এই সব কিছু যা লিখছি না সবই ঠিক আছে, কোনো পার্থক্য নেই। শুধু এখন আর ইফ লেখা যাইব না, ডব্লিউএইচ ওয়ার্ডের যেটা থাকবো ডব্লিউএইচ ওয়ার্ডের ওইটাই বসবো, আর কিছু না। কত সহজ না? বুঝে নেই জিনিসটা? হ্যাঁ, সেটা লেখা আছে রানা সেড টু সালমা হোয়াই আর ইউ বিজি টুডে। আগের পড়ছি আর ইউ বিজি টুডে, এখন বললাম যে হোয়াই আর ইউ বিজি টুডে, কেন তুমি এত ব্যস্ত? তখন এই যে আমরা কমা ওঠা ইনভার্টেড কমা ওঠা, তারপর আমরা কি বসেছি ইফ। কিন্তু যদি ডব্লিউএইচ ওয়ার্ডের এই ওয়ার্ডগুলো, এই 9টা ওয়ার্ড লেখা আছে এখানে, এই 9টা ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড যদি দিয়ে প্রশ্ন করা হয় তখন আমাদের আর ইফ লেখার কোনো প্রয়োজন নাই। যে ওয়ার্ডটা থাকবো ওই ওয়ার্ডটা এখানে ঢুকাই দেবো, আমার চিন্তা নেই, এইটার কাজ শেষ। এখন তো আগের মতোই হয়ে গেল, আগের মতো মানে উত্তরটা এটাই, খালি শুধু ইফের বদলে হইল। তো রানা আস সালমা হোয়াই শি ওয়াজ বিজি দ্যাট ডে, কত সহজ। তাহলে কী হচ্ছে যে ফার্স্ট ওই জিনিসটা আমরা শিখে নিছি,
ওই জিনিসটা শিখা নেওয়ার কারণে আমাদের জন্য এটা একটু সহজ হয়েছে। আর ওটা যদি আমরা না শিখি, ওটা যদি না বুঝবার পারি, তাহলে আমাদের জন্য কঠিন। শুধু এতটুকু পার্থক্য, ডব্লিউএস ওয়ার্ড যদি লেখা থাকে, ইফ না লেখা ডব্লিউএস, হয় লেখা আছে তো হয় লিখুম, হট লেখা আছে তো হট লিখুম, ঠিক আছে না, হোয়েন লেখা আছে হোয়েন লিখুম, হু লেখা আছে তো হু লিখুম, যা লেখা থাকবো তাই লিখুম। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো তোমরা। তাহলে আজকের মতো তোমাদের এইখানে সমাপ্ত। নেক্সট ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে করে যদি তোমাদের কোনো জায়গার মধ্যে বুঝতে কোনো সমস্যা থাকে বা নতুন কিছু আর অন্য এটি ব্যতিক্রম কিছু পাও, তো আমাদেরকে নক করবে, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনা করি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।